সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমরা অনার্স চতুর্থ বর্ষের নতুন একটা পেপার নিয়ে আলোচনা করব। আর এই পেপারটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনার জন্য আমাদেরকে বেসিক্যালি যেসব জিনিসপত্র পড়তে হবে, যেসব সংজ্ঞাগুলো পড়তে হবে, আজকে আমরা সেসব সংজ্ঞা দিয়েই শুরু করার চেষ্টা করব এবং আমরা একদম খুবই বেসিক থেকে পড়ার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আজকের ক্লাসে আমরা ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটার নাম হচ্ছে ভেরিয়েবল বা চলক। ভেরিয়েবল বা চলক কাকে বলে? চলক হচ্ছে আমরা বীজগণিতে যাদের মান চেঞ্জ করে দিতে পারবো তাদেরকে আমরা বলি যে চলক, অর্থাৎ যাদের মান পরিবর্তন করা সম্ভব এবং যাদের মান পরিবর্তনের কারণে কোনো একটা ফাংশনের নতুন নতুন আনসার আসতে থাকে, আমরা তাদেরকে বলি যে চলক। যেমন আমরা বললাম যে y ইকুয়াল টু fx, এটা একটা ফাংশন। আমি এই ফাংশন হিসেবে ধরে নিচ্ছি এটা একটা ডেমো ফাংশন, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা একটা ফাংশন। এই ফাংশনে আমি এক্স এর জায়গায় এক এক রকম মান বসাবো, যার কারণে y এর এক এক রকম মান পাবো। সেজন্য এখানে এই এক্সকে আমরা বলবো চলক, ওয়াইও এখানে চলক, কারণ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়েরও মান চেঞ্জ হচ্ছে। তো যাদের মান পাল্টানো সম্ভব, যাদের মান পাল্টে যাবে, তারাই হচ্ছে চলক। আর এই 5 যেটা দেখতে পাচ্ছি আর এই 6 যেটা দেখতে পাচ্ছি, 5 এবং 6 এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, এদেরকে আমরা বলি যে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তাহলে চলক বা ভেরিয়েবল কি? চলক বা ভেরিয়েবল হচ্ছে কোনো একটা সমীকরণে, রাশিতে, ফাংশনে আমরা যে সকল মানগুলা, মানে যে নোটেশনগুলোর মানগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো, সেগুলোকে আমরা বলি চলক। আর যাদের মান আমরা চেঞ্জ করতে পারবো না, যারা আজীবন একই রকম থাকবে, এই প্রশ্নটা সলভ না হওয়া পর্যন্ত যারা একই রকম থেকে যাবে, তাদেরকে আমরা বলি যে ধ্রুবক। তো চলক এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে চলক দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। আমি একটু চলক দুই প্রকার একটু লিখে নিই। চলক দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক আর আরেকটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইংরেজিতে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট। আর অধীন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যারা আর কারো উপর নির্ভর করে না, যে চলকগুলা অন্য কারো উপর ডিপেন্ডেন্ট নয়, নির্ভরশীল নয়, যাদের মান আমরা আরেকজনের উপরে নির্ভর করে নিই না, তাদেরকে আমরা বলি যে স্বাধীন চলক। আর অধীন চলক হচ্ছে যারা স্বাধীন চলকের উপর ডিপেন্ডেন্ট, স্বাধীন চলকের উপর ডিপেন্ড করে যাদের আনসার আসে, তারা হচ্ছে অধীন চলক। এখানে আমরা যদি দেখি তাহলে দেখবা যে এখানে এক্স হচ্ছে একটা স্বাধীন চলক, কারণ হচ্ছে এক্স এর মান কারো উপর ডিপেন্ড করতেছে না। এখানে আমরা সমীকরণটা সেভাবে বানাইছি যেন এক্স এর মান কারো উপর নির্ভর না করে। কিন্তু ওয়াই এর দিকে তাকাও, ওয়াই হচ্ছে এক্স এর মুখাপেক্ষী, মানে এক্স এর দিকে সে তাকায় আছে। ওয়াই এর মান কেমন হবে সেটা এক্স এর দিকে তাকাই থাকার কারণে ওয়াই হচ্ছে একটা অধীন চলক বা ডিপেন্ডেন্ট চলক। আমরা এটাকে বলতে পারি অধীন চলক, আর এই এক্সটাকে আমরা বলতে পারি স্বাধীন চলক। ওকে, স্বাধীন চলক আর অধীন চলকের ডিফারেন্সিয়েশনে আমরা অনেক ভূমিকা আছে। তো ডিফারেন্সিয়েশনে আমরা যদি দেখি যে স্বাধীন চলক আর অধীন চলক কোনটা, সবসময় আমরা খেয়াল রাখবো যে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি সে হচ্ছে স্বাধীন চলক, যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে। আর আমরা সবাই জানি যে এর নিচের চলকের সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে, নিচে যে চলকটা লেখা হয় সেই চলকের সাপেক্ষে উপরের চলককে অন্তরীকরণ করা হচ্ছে। ওকে, তাহলে যে চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি সেই চলকটাকে আমরা বলি যে স্বাধীন চলক। আর যেই চলককে ডিফারেন্সিয়েশন করতেছি সে হচ্ছে অধীন চলক, এবং সে অধীন কার? সে হচ্ছে এক্স এর অধীন। ওকে, তাহলে স্বাধীন চলক আর অধীন চলক আমরা বুঝলাম চলক কাকে বলে। সেই সাথে আমরা কিন্তু আরো একটা জিনিস বুঝে নিয়েছি, সেটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট কাকে বলে, এটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, যাদের মান চেঞ্জ হবে না তারা হচ্ছে কি? কনস্ট্যান্ট। এবার আমরা আসি যে ডিফারেন্সিয়াল অপারেটর কাকে বলে। ডিফারেন্সিয়াল অপারেটর কাকে বলে? ওকে, বেসিক্যালি ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে কোনো একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তনের হার নির্ণয় করলেই আমরা সেটাকে বলবো যে ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে, কোনো একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তনের হার
নির্ণয় করলেই আমরা সেটাকে বলবো যে ডিফারেনশিয়াল অপারেটর। আর এখানে ডিডিএক্স অফ ওয়াই এটাকে আমরা ডিফারেনশিয়াল অপারেটর বলবো। আমি আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো আমি বললাম যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস লিখলাম ডি ওয়াই ডি এক্স প্লাস লিখলাম ওয়াই ইকুয়াল টু 0। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এক্স এর সাপেক্ষে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এখানে এক্স এর সাপেক্ষে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তো এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। এই একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন, এগুলো সবগুলোই হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। তাহলে ডিফারেনশিয়াল অপারেটর বেসিক্যালি কি? ডিফারেনশিয়াল অপারেটর বেসিক্যালি হচ্ছে একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলককে অন্তরীকরণ করলে আমরা যেটা পাই, বা একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তনের হার নির্ণয় করলে আমরা সেটাকেই বলি যে ডিফারেনশিয়াল অপারেটর। আমি চাইলে আরেকটা উদাহরণ দিতে পারি। ধরো ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু 0। তো এখানে দেখো, এখানে তিনটা ডিফারেনশিয়াল অপারেটর আছে। একটা হচ্ছে এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, একটা ওয়াই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, একটা জেড চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল করছি। আমাদের যেহেতু এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ব্যাপার স্যাপার আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল বাঁকা ডি দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য এই তিনজনই হচ্ছে এখানে আলাদা আলাদা তিনজনই ডিফারেনশিয়াল অপারেটর। এবার আমরা পড়বো যে ডিফারেনশিয়াল অপারেটরের পরে আমরা পড়বো ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশন বা সমীকরণ কাকে বলে। ওকে, ইকুয়েশন কাকে বলে, কারণ আমাদের এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তা আগে আমরা ইকুয়েশন কি সেটা জানবো, তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জানবো, তারপরে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সেটা জানবো। ওকে, তাহলে ইকুয়েশন কাকে বলে? ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি ইকুয়েশন হচ্ছে আসলে ইকুয়েশনকে আমরা কিভাবে বলি? ইকুয়েশন হচ্ছে চলকযুক্ত একটা রাশি। ইকুয়েশন হচ্ছে মূলত চলকযুক্ত, যেখানে চলক থাকবে। ইকুয়েশন হচ্ছে মূলত চলকযুক্ত একটা রাশি, যে রাশিটার ভিতরে সমান চিহ্ন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ এসব চিহ্ন থাকবে। ইকুয়েশন হচ্ছে একটা চলকযুক্ত রাশি। আমি নোট করে দিচ্ছি, ইকুয়েশন হচ্ছে একটা চলকযুক্ত রাশি, মানে ইকুয়েশনে চলক থাকবেই, একটা না একটা চলক থাকতেই হবে, এবং সেই চলকযুক্ত রাশিতে সমান চিহ্ন অবশ্যই থাকবে। ইকুয়েশন হচ্ছে একটা রাশি, যে রাশিতে চলক থাকবে, সমান চিহ্ন থাকবে, সেই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলোও থাকবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে এবং কিছু নির্দিষ্ট বাস্তব মানের জন্য, কিছু নির্দিষ্ট বাস্তব, তারপরে হচ্ছে কাল্পনিক, তারপরে হচ্ছে জটিল মানের জন্য, কিছু নির্দিষ্ট বাস্তব, কাল্পনিক এবং জটিল মানের জন্য ওই ওই ইকুয়েশনটাকে সিদ্ধ হইতে হবে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই জিনিসটার এক্স ইকুয়াল টু 2 আর 3 হচ্ছে এই ইকুয়েশনটার মূল। আর এই ইকুয়েশনটার মূল এক্স ইকুয়াল টু 2 আর 3, এই কথাটার মানে হচ্ছে এই 2 যদি আমি এখানে বসাই তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাবে, 3 যদি এখানে বসাই তাইলেও বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। এবং এই ইকুয়েশনটা 2 এবং 3 ছাড়া আর কোনো মান বসানোর কারণে আমরা বাম পক্ষ আর ডান পক্ষকে সেম করতে পারবো না। তো এই ঘটনাটাকেই বলা হয় এই 2 এবং 3 দ্বারা আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। তো ইকুয়েশনের বেসিক কি বলছি, যে ইকুয়েশন অবশ্যই কোনো না কোনো বাস্তব, কাল্পনিক বা জটিল মান দ্বারা সিদ্ধ হবে। আর জটিল মান দ্বারা যে মানগুলো দিয়ে সে সিদ্ধ হবে, সেই মানগুলোকে আমরা বলি যে ওই সমীকরণের মূল, বা ওই সমীকরণ এখান থেকেই সৃষ্টি হয়েছে আর কি। ওই সমীকরণের সৃষ্টি হয়েছে কোত্থেকে? এই 2 আর 3 বিন্দু থেকে। আমরা এখানে এক্স এর জায়গায় অন্য কোনো মানও বসাইতে পারবো, কিন্তু তখন তারা বাম পক্ষ আর ডান পক্ষকে সেম করে দিবে না। এক্স এবং ওয়াই এর এক্স এর জায়গায় আমরা অন্য কোনো মান বসালে বাম পক্ষ ডান পক্ষ মিলবে না, শুধুমাত্র এই দুই মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে। তো এগুলাকেই আমরা বলি যে সমীকরণ। তো এবার আমরা দেখব যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। ইকুয়েশন তো পড়লাম, এবার আমরা পড়বো যে ডিফারেনশিয়াল, সংক্ষেপে লিখতেছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর যুক্ত থাকলে, মানে যে
ইকুয়েশনগুলোতে, আমরা তো একটু আগে ইকুয়েশন পড়ছি, যে ইকুয়েশনগুলোতে ডিফারেন্সিয়াল অপারেটর যুক্ত থাকবে তাদেরকেই আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটু খেয়াল করো, একটু আগে যেটা লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এখানে কোথাও একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার নির্ণয় করা হচ্ছে না। এখানে কোথাও একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তনের হার নির্ণয় করা হচ্ছে না, অর্থাৎ ডিফারেন্সিয়াল অপারেটর ইউজ করা হচ্ছে না। যে কারণে এই সমীকরণটাকে আমরা বলতে পারি যে বীজগাণিতিক সমীকরণ। এটা হচ্ছে বীজগাণিতিক সমীকরণ। আর এই দোনো সমীকরণের দিকে তাকাও, এখানেও ডিফারেন্সিয়াল অপারেটর ব্যবহার হয়েছে, এখানেও ডিফারেন্সিয়াল অপারেটর ব্যবহার হয়েছে। তো এগুলাকেই আমরা বলি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ যে সমীকরণে ডিফারেন্সিয়াল অপারেটর ডিফারেন্সিয়াল অপারেটর ব্যবহার করা হবে সেই সমীকরণগুলোকেই আমরা বলবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই প্রকার, এক হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি সংক্ষেপে লিখতেছি টাইম নষ্ট না করার জন্য। দুই নম্বর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি, আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনই হচ্ছে আমাদের এখন পড়ার বিষয়। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে সেটা চেনার জন্য দুই ধরনের সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হচ্ছে আমরা মনে রাখার জন্য সহজ, আর আরেকটা সংজ্ঞা হচ্ছে পরীক্ষায় লেখার মতো। আর এটার এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে এগুলো পরীক্ষায় কিন্তু আসে। তো খেয়াল করো, যেগুলোতে সোজা ডি থাকবে, যেগুলোতে ডি যুক্ত থাকবে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যেগুলোতে এরকম কার্লি ডি বা ডেল যুক্ত থাকবে, কার্লি বা কার ডি যুক্ত থাকবে সেই ডিফারেন্সিয়াল অপারেটর মানে ডিফারেন্সিয়াল সমীকরণগুলোকে বলা হয় যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে সহজে আমরা চেনার জন্য, কিন্তু পরীক্ষায় এটা লেখা যাবে না। পরীক্ষায় কি লিখতে হবে দেখো, পরীক্ষায় কি লিখতে হবে সেটা জানার আগে আমি এই দুই সমীকরণের মধ্যে একটা কম্পেয়ারিং দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই নিচে যে চলকটা থাকতেছে এটাকে আমরা বলি যে স্বাধীন চলক। নিচে যে চলকটা থাকতেছে ডিফারেন্সিয়াল অপারেটরের নিচে যে চলকটা দেখাচ্ছে এটা হচ্ছে স্বাধীন চলক। এখানে দেখো স্বাধীন চলক হচ্ছে এক্স, এখানেও স্বাধীন চলক হচ্ছে এক্স, অর্থাৎ এই পুরো সমীকরণে স্বাধীন চলক শুধুমাত্র একটাই আছে। আর এখানে দেখো, এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স, এখানে আবার স্বাধীন চলক হচ্ছে ওয়াই, এখানে আবার স্বাধীন চলক হচ্ছে জেড। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা মাত্র স্বাধীন চলক থাকবে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একাধিক স্বাধীন চলক থাকবে সেগুলোকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পরীক্ষায় তুমি এই সংজ্ঞাটাই লিখবা বুঝিয়ে। ওকে, তাহলে কি বললাম, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটি মাত্র স্বাধীন চলক থাকবে, একটি মাত্র স্বাধীন চলক বিদ্যমান, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একাধিক স্বাধীন চলক বিদ্যমান, একটার চেয়ে বেশি হইলেই হবে, এখানে তিনটা লিখছি, আমি যদি এটাকে মুছে দিতাম খালি এক্স আর ওয়াই লিখতাম সেটাও কিন্তু আমাদের জন্য কি হইতো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যেত। কারণ একের বেশি স্বাধীন চলক যুক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে। বই থেকে তুমি সুন্দর করে সংজ্ঞাটা লিখে নিতে পারবে। স্বাধীন চলক একের বেশি থাকলে তাদেরকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এবার আমরা পড়ব যে অর্ডার বা ক্রম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রম কাকে বলে বা অর্ডার কাকে বলে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত সেটা আমরা কিভাবে বুঝবো, এটাই হচ্ছে মূল কথা। ওকে, আর এই অর্ডার কোনটা সেটা পরীক্ষায় আসারও চান্স আছে, পরীক্ষায় এক নম্বরের সংজ্ঞাতে এটা আসে। তো আমি বোঝানোর চেষ্টা করি আসলে অর্ডার কিভাবে আমরা নির্বাচন করব। খেয়াল করো, আমি লিখলাম ডি ওয়াই ডি এক্স প্লাস 5y ইকুয়াল টু 0। আমার এখানে এখন তিনটা সমীকরণ আমি লিখছি। খেয়াল করব, এই যে ক্রমের যে সংজ্ঞা সেটা অর্ডিনারি হোক পার্শিয়াল হোক দোনোজনের একই সংজ্ঞা এবং দোনোজনের একই সিস্টেমে ক্রম বের করতে হবে। ক্রম মানে হচ্ছে সিরিয়াল মেনটেন করা, 1 2 3 4 এগুলোকে আমরা অর্ডার বলি, ক্রম বলি। ওকে, তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হবে সেই সংখ্যাটাকেই আমরা বলি যে অর্ডার। এখানে দেখো ডিফারেন্সিয়াল, এখানে এখানে আমরা যদি দেখি এই জায়গাতে এই ডিফারেন্সিয়াল অপারেটরে
এক্স এর সাপেক্ষে ওয়াই কে শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, তো এই সমীকরণে এটার অর্ডার হচ্ছে 1, মানে কতবার ডিফারেন্সিয়েশন হচ্ছে সেটাই হচ্ছে অর্ডার। যদি আমি এখানে এরকম লিখি ডি স্কোয়ার লিখবো না, আমি এখানে ডি কিউব লিখবো, এখানে ডি কিউব, এখানেও ডি কিউব, এই ডির মাথার উপরে কিউব, এই এক্স এর মাথার উপরে কিউব, এটা দেওয়ার মানে হচ্ছে এখানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে 3বার ডিফারেন্সিয়েশন হয়েছে। আর যখন এক্স এর সাপেক্ষে 3বার ডিফারেন্সিয়েশন হয়েছে, সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন হয়েছে সেই নাম্বারটাই হচ্ছে অর্ডার। এই সমীকরণে দেখো এখানে ডিওয়াই ডিএক্স এখানে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, কিন্তু এই জায়গাতে দেখলে আমরা দেখব 2বার ডিফারেন্সিয়েশন হয়েছে, এক্স এর সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েশন হয়েছে। তো এখন পুরো সমীকরণের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি একবার, এখানে দেখতে পাচ্ছি 2বার। এখন 1 আর 2 এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি? 2 বেশি। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। ওকে, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলে আমি একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি। আমরা বলবো যে কোনো একটি অন্তরক সমীকরণে, পরীক্ষা যেভাবে লিখতে হবে সেভাবে লিখে দিচ্ছি, কোনো একটি অন্তরক সমীকরণে স্বাধীন চলকের সাপেক্ষে এই যে নিশ্চয়ই বুঝতে পারতেছো স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের কথা বলতেছি। স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলককে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয়েছে, সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয় সেই সংখ্যাকে, জাস্ট সেই নাম্বারটাকে, সেই সংখ্যাকে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি সংক্ষেপে লিখতেছি, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে তুমি লিখবে অন্তরক সমীকরণের, ওকে, পার্শিয়াল হোক অর্ডিনারি হোক, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলা হয়, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ক্রম বলা হয়। আশা করি ব্যাপারটা বুঝছো। ধরো আমি এটার উপরে কিউব দিছি, এটার উপরে 2^4 দিছি, খেয়াল করব এই পুরো জিনিসটার উপর 2^4 এর মানে এই নয় যে এক্স এর সাপেক্ষে 3 আর 4 12 বার ডিফারেন্সিয়েশন হয়েছে, এটা জাস্ট একটা পাওয়ার, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কয়বার হয়েছে সেটা। তাহলে এখানে 4 দিই, 5 দিই, 6 দিই, এটার অর্ডার কিন্তু 3। কেন? কারণ এখানে ডিফারেন্সিয়েশন 3বারই হয়েছে। আমি যদি এই জায়গায় এসে এটার মাথার উপরে যদি আমি 10 দিয়ে দিই, তাও আমার এই পাওয়ারের দিকে তাকানোর দরকার নেই, আমার তাকানোর দরকার অর্ডার নির্ণয় করার জন্য আমার তাকাইতে হবে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কয়বার হয়েছে। এখানে আমি তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি যে dy/dx ইকুয়াল টু ধরো 5, উভয় পক্ষে আমি পাওয়ার নিলাম 5, উভয় পক্ষে পাওয়ার কত নিলাম 5। এখন এই উভয় পক্ষে যে পাওয়ার নিছি এটা তো ডিফারেন্সিয়েশন করি নাই, উভয় পক্ষে পাওয়ার নেওয়াকে তো ডিফারেন্সিয়েশন করা বলে না। ডিফারেন্সিয়েশন যদি করতাম তাহলে এই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, আর এইভাবে পাওয়ার আসতো না, এই ডি এর পাওয়ার আসতো, এই এক্স এর পাওয়ার আসতো, ওয়াই এর পাওয়ার আসতো না, তাই নয় কি? এটাকে বলা যায় উভয় পক্ষে পাওয়ার নেওয়া, তো এটা ডিফারেন্সিয়েশন করা হয় না। সুতরাং এখানে পাওয়ার যত থাকবে থাক, হোল টু দি পাওয়ার যত থাকবে থাক, আমার দেখতে হবে ডিফারেন্সিয়েশন কয়বার হয়েছে। যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের জন্য কি ক্রম। তাহলে আমরা ক্রম বুঝলাম। এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে ডিগ্রি কাকে বলে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক বইতে এখানে সম্পূর্ণ তথ্যটা নাই, আমি চেষ্টা করব তোমাদেরকে ডিগ্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা দেওয়ার। ওকে, ডিগ্রি কাকে বলে? ডিগ্রিকে আমরা বাংলায় বলতে পারি মাত্রা বা ঘাত বলতে পারি। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা বা ঘাত কাকে বলে খেয়াল করব। অর্ডার আর ডিগ্রি কিন্তু এক জিনিস নয়, সেজন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বা মাত্রা বা ঘাত বোঝার চেষ্টা করব। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবচেয়ে বেশি বার অন্তরীকরণ যেখানে হয়েছে, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবচেয়ে বেশি বার যে জায়গায় অন্তরীকরণ হয়েছে
সবচেয়ে বেশি বার অন্তরীকরণ হওয়া জিনিসটা পাওয়ারকে আমরা বলি যে মাত্রা, নর্মাল এটা। ধরো এই সমীকরণে ধরো এখানে সবচেয়ে বেশি বার অন্তরীকরণ হয়েছে এটাতে, এখানেও অন্তরীকরণ হয়েছে, কিন্তু এখানে একবার অন্তরীকরণ হয়েছে, কম বার অন্তরীকরণ হয়েছে। তো কম বার যেটা অন্তরীকরণ হয়েছে তার পাওয়ার দেখা যাচ্ছে কত, 10। কিন্তু একবার দুইবার যেটা অন্তরীকরণ, যেটা সবচেয়ে বেশি বার অন্তরীকরণ হয়েছে, তার যদি আমি পাওয়ার চিন্তা করি, তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে 1। কোনো পাওয়ার দেখা যাচ্ছে না মানে 1, অর্থাৎ এই পুরোটার পাওয়ার হচ্ছে আসলে 1, কিছু নাই মানে 1। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 2, কিন্তু ডিগ্রি হচ্ছে তার 1, ডিগ্রি হচ্ছে 1। আমি আশা করবো যে ব্যাপারটা বুঝছো। এখানে আমি আরেকটা সমীকরণ তৈরি, ধরো এখানে এই আমি এটাকে বললাম যে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার, ওকে, এবং আমি এটাতে পাওয়ার দিলাম 2, ঠিক আছে। তাহলে এই সমীকরণের সবচেয়ে বেশি বার অন্তরীকরণ এখানে হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, কিন্তু এখানে অন্তরীকরণ 2 বার হয়েছে। তো যেটা দিয়ে আমরা অর্ডার নির্ধারণ করব, সেই জিনিসটার পাওয়ার দিয়ে আমরা ডিগ্রি নির্ধারণ করব। তাহলে এটার যেহেতু এখানে 2 বার ডিফারেন্সিয়েশন হয়েছে সবচেয়ে বেশি, তাহলে ওর পাওয়ার কত, ওর পাওয়ার হচ্ছে 2। সুতরাং এখানে 2ই হচ্ছে এটার ঘাত বা মাত্রা, ওকে। তাহলে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। এটা এই ডিগ্রি, ঘাত বা মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা আরেকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করতেছি, ক্লাস একটু লম্বা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ডিগ্রি, ঘাত বা মাত্রা বুঝছি, আমি আরেকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করতেছি ডিগ্রি, ঘাত বা মাত্রা এবং অর্ডার এদের মধ্যে ডিফারেন্সটা কি। ধরো আমি লিখলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আর এটা পাওয়ার দিলাম আমি 9, ডি ওয়াই বাই ডি এক্স এটার পাওয়ার দিলাম আমি 10, প্লাস আমি লিখলাম 2y ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে আমরা যদি দেখি, তাহলে ওর পাওয়ার হচ্ছে 10, ওর পাওয়ার হচ্ছে 9, ওর পাওয়ার বেশি। পাওয়ার বেশি দিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন কোথায় বেশি হয়েছে। এখানে ডিফারেন্সিয়েশন হয়েছে একবার, এখানে ডিফারেন্সিয়েশন হয়েছে 2 বার, তো ওর পাওয়ারটাই আমাদের জন্য হচ্ছে ডিগ্রি। তাহলে এই সমীকরণের অর্ডার হচ্ছে 2, কারণ 2 বার ডিফারেন্সিয়েশন হয়েছে সবচেয়ে বেশি, আর এই সমীকরণের ডিগ্রি হচ্ছে 9। এবার বেশিরভাগ বইয়ে যে তথ্যটা দেওয়া নেই সেটা একটু আলোচনা করি। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আমি এটার পাওয়ার লিখলাম 4, এটার পাওয়ার লিখলাম 4, এটার সাথে একটা ওয়াই স্কোয়ার গুণ আছে, প্লাস বাকিগুলো ধরো ডি ওয়াই ডি এক্স, এটার পাওয়ার ধরো 3, হচ্ছে 2y ইকুয়াল টু 0। তাহলে দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এতক্ষণ আমি যে সংজ্ঞাটা বলছি, যে কথাটা বলছি, সেই কথা অনুযায়ী এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বা ক্রম হচ্ছে 2, মানে 2 বার ডিফারেন্সিয়েশন হয়েছে, আর ডিগ্রি, ঘাত বা মাত্রা হচ্ছে কত, 4। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা, ডিগ্রি, ঘাত বা মাত্রা হচ্ছে এটার 4। কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা 4 নয়। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা কিভাবে বের করতে হবে দেখো, যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ ক্রমের সাথে, সর্বোচ্চ অর্ডারযুক্ত পদের সাথে অধীন চলক গুণ আকারে থাকে, সর্বোচ্চ অর্ডারযুক্ত পদের সাথে অধীন চলক, স্বাধীন চলক না, ডিপেন্ডেন্ট চলকটা, এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স, অধীন চলক হচ্ছে কে, ওয়াই। অধীন চলক যদি গুণ আকারে থাকে, তাহলে এই সর্বোচ্চ অর্ডারযুক্ত পদের পাওয়ার এবং ওই ডিপেন্ডেন্ট চলকের পাওয়ার যোগ করে যা হবে তাই হচ্ছে ওর ডিগ্রি। এই তথ্যটা বইয়ে দেওয়া নাই, সেজন্য আমি তোমাদেরকে স্পেশালি এটা নিজের মতো করে বুঝাই দিছি। পরীক্ষায় এটা লিখতে হবে এমন না, কিন্তু এই তথ্যটা বাংলাদেশের অনেক বইয়ে দেওয়া নেই, ইচ্ছা করে হয়তো দেয় নাই। তাহলে আমি কি বলছি, নর্মালি ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ অর্ডারের পাওয়ার, নর্মালি ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ অর্ডার যেখানে পাবো সেই পদের পাওয়ারকেই আমরা বলবো ডিগ্রি। কিন্তু যদি সর্বোচ্চ অর্ডারযুক্ত পদের সাথে একটা অধীন চলক, ডিপেন্ডেন্ট চলক গুণ আকারে থাকে, ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্টের কোনো কাজ নেই, অধীন চলক, ডিপেন্ডেন্ট চলক গুণ আকারে থাকে, তাহলে সর্বোচ্চ অর্ডারযুক্ত পদের পাওয়ার এবং অধীন চলকের পাওয়ার
যোগ করে তারপর আমাদেরকে অর্ডার নির্ণয় করতে হবে, ওই সমীকরণের জন্য ডিগ্রি নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা এখন ডিগ্রি কাকে বলে সেটা একটু লেখার চেষ্টা করব। এটা লেখার দরকার আছে, পরীক্ষায় এটা আসে। আমি একটু সংক্ষেপে লিখবো, তোমরা ডিটেলসে লিখবা। কোনো একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সর্বোচ্চ ক্রমের, একটু আগে আমি বুঝেছি সর্বোচ্চ ক্রমের, সবচেয়ে অর্ডার যেখানে বেশি, সর্বোচ্চ ক্রমের পদ নিশ্চয়ই বুঝো, প্লাস মাইনাস দিয়ে আলাদা হওয়া জিনিসগুলোকে পদ বলা হয়। সর্বোচ্চ ক্রমের পদের ঘাতকেই ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন এর, আমি এটা সংক্ষেপে লিখছি বারবার বলতে, তুমি অন্তরক সমীকরণ লিখো বাংলায় লিখলে, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ডিগ্রি বলা হয়। এবার আমি এক্সট্রাটা নোট করে দিচ্ছি, এক্সট্রা যে কথাটা বলছি যদি ভুলে যাও। নোট: যদি উচ্চতর ক্রমের, মানে সর্বোচ্চ ক্রমের, যদি উচ্চতর ক্রমের পদের সাথে অধীন চলক গুণ আকারে থাকে, তাহলে কথাটা বোঝার চেষ্টা করো। উচ্চতর পদের ঘাতকে আমরা ডিগ্রি বলে ফেলতে পারি, কিন্তু উচ্চতর পদের ঘাতের সাথে উচ্চতর ক্রমের পদের সাথে অধীন চলক যদি গুণ থাকে, তবে ডিফারেনশিয়াল ভেরিয়েবল এর ঘাত, আমরা এভাবে বলি, তবে উচ্চতর ক্রমের পদের মাত্রার সাথে অধীন চলকের মাত্রা যোগ করে ডিগ্রি নির্ণয় করতে হবে। তবে উচ্চতর পদের মাত্রার সাথে অধীন চলকের মাত্রা যোগ করে তারপরেই আমাদেরকে ডিগ্রি নির্ণয় করতে হবে। আমি আশা করব যে তোমরা ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা বুঝে গেলাম ডিগ্রি কাকে বলে। এবার আমাদের লাস্ট দুইটা সংজ্ঞা পড়তে হবে এবং এরপরে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের যাত্রা শুরু করতে পারবো। সেটা হচ্ছে, নেক্সট সংজ্ঞা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা পার্শিয়াল হোক আর অর্ডিনারি হোক, দোনোজনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একই সংজ্ঞা বহন করে। সোজা কথায়, যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এক হবে তারা লিনিয়ার, আর যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার একের বেশি হবে তারাই হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই দোনোটা সংজ্ঞা একটু বোঝার চেষ্টা করো। যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে যে এক, অর্ডার কিভাবে নির্বাচন করব? অর্ডার নির্বাচন করব সর্বোচ্চবার ডিফারেন্সিয়েশনের সংখ্যাই হচ্ছে অর্ডার। তো যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে যে এক তারা লিনিয়ার, আর যে সকল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার একের চেয়ে বেশি হবে, 2 হবে, 3 হবে, 3 বার হবে, 4 বার হবে, 5 বার হবে, সেগুলো হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো আমরা একবার একটা চ্যাপ্টার শুরু করতে পারি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যাকে বাংলায় বলি যে আংশিক অন্তরক সমীকরণ গঠন। ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা আমরা এখন শুরু করতে পারবো, কারণ আমরা যথেষ্ট পড়ালেখা করে ফেলছি। এবার তাহলে আমরা চ্যাপ্টারের নাম লিখি। চ্যাপ্টারের নাম হচ্ছে ফর্মুলেশন। এক এক বই এক একভাবে লেখা যায়। ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটাই হচ্ছে চ্যাপ্টারের নাম, পুরো এটা ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা বাংলায় আমরা এটাকে বলি আংশিক অন্তরক সমীকরণ গঠন। বাংলায় বলবো আংশিক, ওই যে পার্শিয়াল, আংশিক অন্তরক ডিফারেনশিয়াল সমীকরণ। বাংলায় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বাংলায় বলে আংশিক অন্তরক সমীকরণ গঠন।
ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ গঠন। এই অধ্যায়ে আমাদের বেসিক কাজ কি? এই অধ্যায়ে আমাদের বেসিক কাজ হচ্ছে প্রত্যেকটা সমীকরণেতে একটা আনসার থাকে। ধরো আমি মানে সমাধান থাকে সোজা কথা, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটার একটা সমাধান হচ্ছে 2,3। ওকে, প্রত্যেকটা সমীকরণে, সেটা বীজগাণিতিক হোক ডিফারেন্সিয়াল হোক, প্রত্যেকটা সমীকরণের কি থাকবে? একটা সমাধান থাকবে। আমরা বেসিক্যালি করি কি, আমাদেরকে সমীকরণ দেওয়া থাকে, আমরা সমাধান নির্ণয় করি। আমরা বেসিক্যালি করি কি, সমাধান নির্ণয় করি আর আমাদেরকে সমীকরণ দেওয়া থাকে। এটা আমাদের জন্য পরিচিত কথা। ক্লাস 7 থেকে আমরা এই কাজ করে আসতেছি। আমাদেরকে সমীকরণ দেওয়া থাকতো, আমরা সমাধান নির্ণয় করতাম। আজকের কাজ হচ্ছে সমাধান দেওয়া থাকবে, সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আনসারটা আমাকে দেওয়া থাকবে, সেই আনসারটাকে আমরা কিসে পরিণত করব? সমীকরণে পরিণত করব, ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত করব। খুব ভালো করে খেয়াল করব ব্যাপারটা। সমাধান দেওয়া থাকবে আর আমরা কি বানাবো? সমীকরণ বানাবো, উল্টাটা করব। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের কাজ। সেজন্য এখানে বলছে আংশিক অন্তরক সমীকরণ গঠন, অর্থাৎ অন্তরক সমীকরণ তৈরি করাই আমার এখানে কাজ। তাহলে অন্তরক সমীকরণ যদি তৈরি করতে হয়, কিছু না কিছু তো দেওয়া থাকতে হবে। যখন সমীকরণ দেওয়া থাকে তখন সমাধান নির্ণয় করি, তাহলে এখন অবশ্যই সমাধান দেওয়া থাকবে, সমীকরণ বানাইতে হবে। তো এই অধ্যায়ের বেসিক কাজ হচ্ছে আমাদেরকে কি দিবে? আমাদেরকে একটা সমাধান দিবে, সাধারণ সমাধান দিবে, ইংরেজিতে যাকে বলে জেনারেল সলিউশন। এই জেনারেল সলিউশনটাকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাই দিব। আর এই কাজটা দুই পদ্ধতিতে করা যায়। এই যে কাজটা আমরা বলছি সেই কাজটা দুই পদ্ধতিতে করা যায়। তাহলে আমরা কি বলছি? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সংক্ষেপে লিখবো আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শব্দটাকে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই পদ্ধতিতে তৈরি করা যায়। দুই পদ্ধতিতে তৈরি করা যায়, ইংরেজিতে বলা হয় ফর্ম। দুই পদ্ধতিতে ফর্ম করা যায়, ফর্ম। ওকে, ফর্ম, ফ্রম। ফ্রম অর্থ হচ্ছে হতে, ফর্ম অর্থ হচ্ছে রেডি করা, তৈরি করা, গঠন করা, তৈরি করা যায়। ওকে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই পদ্ধতিতে তৈরি করা যায়। এক নম্বর পদ্ধতি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে। এক নম্বর পদ্ধতি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে, ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে। আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে, ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে। ওকে, তো আমরা এই অধ্যায়ে এই দুই পদ্ধতিতেই একটা সমাধানকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত করব। অর্থাৎ ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা এখানে আনসার আসবে, সেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে এখানে প্রশ্নটা চলে আসবে। অর্থাৎ এমন একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আনতে হবে যার সলভ করলে প্রশ্নে প্রদত্ত মানে আমাদের প্রশ্নটা চলে আসবে আর কি, প্রশ্নে যে সমাধানটা দিছে সেটা চলে আসবে। তো আমি সাধারণত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন করাইছিলাম, আমি থিওরি আগে পড়াইনি। আমি প্রায় ব্যাপারে থিওরি আগে পড়াইনি, আমি আগে অঙ্ক করাইছি, তারপর থিওরি পড়াইছি। এটার সুবিধাও তোমরা পাইছো যে আগে অঙ্ক করানোর কারণে তোমরা কিছু বেসিকগুলো মনে রাখছো, তারপর তোমরা জানতে পারছো যে এইভাবে কেন হচ্ছে, থিওরিটার কারণে হচ্ছে। তখন আমরা থিওরিটা আলোচনা করে শান্তি পাইছি। কিন্তু এখানে আমি একটু সাহস করব, আমি প্রথমে এখানে থিওরি পড়ে ফেলবো। এই ব্যাপারটাতে দেখি থিওরি পড়াইয়া প্রথমে শান্তি পাওয়া যায় কিনা। যদি থিওরি পড়ায় শান্তি পাওয়া যায় তাহলে আমরা কন্টিনিউ করব। তো আমাদের ফার্স্ট যে থিওরি সেটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন, মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন। অর্থাৎ ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণটা কিভাবে গঠন করব, কি প্রসেসে গঠন করব, সেটাই হচ্ছে থিওরির মূল কথা। তাহলে আমরা আনসারটা শুরু করি। আমাদেরকে অবশ্যই একটা সমাধান দেওয়া থাকবে। ওকে, তো আমরা বলবো, আনসারটা শুরু করব। আমরা বলবো ধরলাম যে কোনো একটি আংশিক অন্তরক সমীকরণের, ধরলাম যে কোনো একটি আংশিক অন্তরক সমীকরণের একটা সাধারণ সমাধান দেওয়া আছে। সমীকরণের
সাধারণ সমাধান মানে জেনারেল সলিউশন, সাধারণ সমাধান হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা এ কমা বি ইকুয়াল টু 0। অর্থাৎ একটা ফাংশন, যে ফাংশনটার ভিতরে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এ বি থাকতে পারে, সবাই একসাথেও থাকতে পারে, কেউ কেউ থাকতে পারে, কেউ কেউ না থাকতে পারে, সবাই একসাথেও থাকতে পারে, আবার এদের মধ্যে কেউ কেউ থাকতে পারে। ওকে, এরকম একটা ফাংশন আমরা চিন্তা করে নিলাম। এটাই হচ্ছে আমাদের সমাধান। আমি এখানে ক লিখতে ভুলে গেছি। এটাই হচ্ছে আমাদের সমাধান। এই সমাধানটাকে সমাধানগুলো দেখতে সবসময় হবে যে বীজগাণিতিক সমীকরণের মতো, তাহলে এটাও দেখতে একটা বীজগাণিতিক সমীকরণের মতোই হবে। এটা কার কার উপর ডিপেন্ডেন্ট? এক্স এর, ওয়াই এর, জেড এর, আর দুইটা ধ্রুবক আছে এ আর বি, ওদের উপর ডিপেন্ড করে না। জাস্ট এ বি সাধারণ হওয়ার জন্য বলছে আর কি। এ আর বি এর যদি আমরা এক এক রকম মান নিই তাহলে আমরা এক এক রকম অন্তরক সমীকরণ মানে এক এক রকম সমাধান পাবো। এই জন্য এটাকে আমরা সাধারণ সমাধান বলছি। যেহেতু এখানে এ বি ফিক্সড, ঠিক আছে, কিন্তু সেরকমভাবে ফিক্সড না। এক এক প্রশ্নের জন্য এক এক এ বি আমরা নিতে পারবো। তো আমাকে একটু পরিচয় দিতে হবে এখানে এক্স ওয়াই জেড এরা কারা, এরা কি। তো আমরা বলবো যে যেখানে এই এ আর বি যেগুলো দেখতে পাচ্ছি, এ আর বি এগুলো হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। যেখানে এ বি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, এদেরকেই তাড়াইতে হবে। এ আর বি হচ্ছে কি ইচ্ছামূলক ধ্রুবক। এখানে আমরা বলছি কি ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। এই দুজনই হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, এদেরকে আমরা তাড়াবো। ইচ্ছামূলক ধ্রুবক, তারপরে এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক। এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন মানে বোঝাই যাচ্ছে, স্বাধীন মানে এখানে এক্স এবং ওয়াই কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। নর্মালি আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখছিলাম কি এক্স হচ্ছে স্বাধীন চলক, এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি। কখনো কখনো ওয়াই স্বাধীন চলক থাকে, ওয়াই এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করি। অর্থাৎ এই দুজনের মধ্যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে একজন থাকে স্বাধীন আর একজন থাকে অধীন। কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখানে এসে আমরা দোনোজনকেই স্বাধীন চলক হিসেবে নিছি, এবং অধীন চলক হচ্ছে জেড, এবং জেড হচ্ছে অধীন চলক। আর সেই জেড ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই। অর্থাৎ এইখানে এক্স এবং ওয়াই স্বাধীন, কিন্তু জেড স্বাধীন নয়। জেড কার কার উপর নির্ভরশীল? ওই এক্স এবং ওয়াই এর উপর নির্ভর করে জেড এখানে টিকে আছে। ওকে, তো আমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন জানতে হলে অবশ্যই চেইন রুল সম্পর্কে ধারণা লাগবে। চেইন রুলের সম্পর্কে বেসিক ধারণা আমি মনে করতেছি যে তোমরা ক্যালকুলাস 2 পড়ছো। ক্যালকুলাস 2 পড়ে চেইন রুল সম্পর্কে হাইলি একটা নলেজ গেইন করছো। সুতরাং এখানে আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করতে শিখবো। চেইন রুলের জন্য আলাদা করে যদি আমরা কাজ করি তাহলে আমাকে আধা ঘন্টা চেইন রুলের উপর কথা বলতে হবে। যদি তোমরা আমাকে জানাও যে আমি চেইন রুলটা ঠিকভাবে বুঝতেছি না, চেইন রুলটা আমি পারতেছি না, তাহলে আমি আধা ঘন্টা আলোচনা করার জন্য চেষ্টা করব। কিন্তু যদি এভাবে অঙ্ক করতে করতে বুঝে যাও তাহলে আর চেইন রুল আলাদাভাবে আলোচনা করার দরকার নেই। একটু খেয়াল করো, এই সমীকরণটা কার কার উপর নির্ভরশীল? এক্স এর উপর নির্ভরশীল, ওয়াই এর উপর নির্ভরশীল। ওকে, তো এই সমীকরণটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবো বা আংশিক অন্তরীকরণ করতে পারবো। একবার আংশিক অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে, আরেকবার আংশিক অন্তরীকরণ করব ওয়াই এর সাপেক্ষে। কারণ এখানে একবার এক্স এর উপর ডিপেন্ডেন্ট সে, আরেকবার ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো সেই এক্স ওয়াই কি আর কারো উপর ডিপেন্ডেন্ট সেটা একটু দেখি তো। সেই এক্স ওয়াই কিন্তু আর কারো উপর ডিপেন্ডেন্ট নয়, এক্স ওয়াই সম্পূর্ণ স্বাধীন। কিন্তু সেই এক্স ওয়াই যদি আর কারো উপর ডিপেন্ডেন্ট হইতো তাহলে আমাদেরকে অন্যভাবে ভাবতে হইতো। এখন যেহেতু এই জেড শুধুমাত্র এক্স এর উপর নির্ভরশীল, শুধুমাত্র ওয়াই এর উপর নির্ভরশীল, সুতরাং আমরা এই জেডকে আংশিক অন্তরীকরণ করে দিতে পারবো, এটা আমাদের অধিকার। তো আংশিক অন্তরীকরণ মানে হচ্ছে অংশে অংশে অন্তরীকরণ। তো এখানে কয়টা অংশ? দুইটা অংশ। একটা অংশ কি এক্স এর সাপেক্ষে, আরেকটা অংশ ওয়াই এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশনটা করতেছি সেটা একটা অংশ, আর ওয়াই এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশনটা করতেছি সেটা আরেকটা অংশ। তাহলে এই অংশের ডিফারেন্সিয়েশনের নাম দিলাম আমি পি, আর এই অংশের ডিফারেন্সিয়েশনের নাম দিলাম আমি কিউ। এবং এগুলা ইন্টারন্যাশনালি এগুলোকে পি কিউ বলা আছে। এই পি কিউকে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা কিউ এটা পি এরকম করতে পারবো না। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যেটা করছি আংশিক ডিফারেন্সিয়েশন সেটাই পি, ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন যেটা করছি সেটাই কিউ হইতে হবে, উল্টাপাল্টা হওয়া যাবে না। তাহলে এখানে দেখো
জেডকে আমি আংশিক অন্তরীকরণ করছি, কিন্তু এখানে চেইন রুলের মতো করে অ্যাপ্লাই করি নাই। তার কারণ হচ্ছে জেড চলকের ভিতরে শুধুমাত্র এক্স শুধুমাত্র ওয়াই আছে। আমি এটার আনসার যখন বের করব, যখন আমরা অঙ্ক করব, তখন আমি আংশিক ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখানে আমি শুধুমাত্র এক্স এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশনকে পি ধরছি আর ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন কিউ ধরছি, এইটুকুই আমার খালি এখানে দরকার। এবার আমি 1 নম্বর সমীকরণকে আংশিক অন্তরীকরণ করব আর সেখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যবহার হবে। দেখো 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে, কথাগুলো ক্লিয়ার করতে হবে, কম লিখলে হবে না। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, আংশিক অন্তরীকরণ করে পাই। বানান টানান একটু দেখি, আমি বাংলা আসলে লিখতে ইচ্ছা করে অনেক সময়। 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। 1 নং হচ্ছে ফাংশন কার, এফ এর, তাকে কার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, সরি 1 নং ফাংশনটা কার, ফাংশনটা এক্স এর, ওয়াই এর, জেড এর, এর, বির। আর সেই সমীকরণটাকে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। খুব ভালো করে খেয়াল করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অন্য কারো সাপেক্ষে নয়। এখন আমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হবে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এখন কিভাবে করব সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। কিভাবে করব দেখো, প্রথমে এই এফ ফাংশনটা প্রথমে কোন চলকের উপর ডিপেন্ডেন্ট, এক্স চলকের উপর। তাহলে প্রথমেই এফ ফাংশনটাকে ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওই এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই এক্স না, আমি যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেটা না, ওর ভিতরে যে এক্সটা আছে সেটার সাপেক্ষে আগে আংশিক অন্তরীকরণ করতে হবে। আমি এখানে বারবার আংশিক শব্দটা নাও বলতে পারি, ওই বাঁকা ডি দেখলেই বুঝবা যে আংশিক, সোজা ডি দেখলে বুঝবা যে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে এফ ফাংশনটা কোন চলকের উপর নির্ভর করতেছে, এক্স চলকের উপর নির্ভর করতেছে, সেজন্য তাকে আগে সেই এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। সেই এক্সকে, মানে এই এক্সকে আবার আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব বলছি। তো এই এক্সকে আমি যেটা দিয়ে ডিফারেন্সিয়েশন করব, সেই এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা আনসার পাবো যে 1। ফলে এখান থেকে আর কিচ্ছু পাবো না, তো প্লাস আমরা পরেরটাতে চলে যাব। এটাতে হয়তো তুমি বেটার ফিলিংস পাও নাই, এবার পাবা। একই এফকে, এটা চেইন রুল অ্যাপ্লাই করতেছি, চেইন শেষ হবে না, একই রুলস। এফ ফাংশনটা এক্স এর পরে কার উপরে নির্ভর করতেছে, ওয়াই এর উপরে। তাইলে প্রথমে ওই এফ ফাংশনটাকে সে যে চলকের উপর নির্ভর করতেছে সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপর সেই চলকটাকে আমি যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব বলে ভাবছি সেটার সাপেক্ষে লাস্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ আংশিক অন্তরীকরণে আমি যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটা হবে লাস্টে। আগে ফাংশনটা কার উপর ডিপেন্ডেন্ট সেই জিনিসটা দিয়ে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আশা করি একটু বুঝতে পারছো। প্লাস এবার আসবো জেডের সাপেক্ষে এফ কার উপর নির্ভর করতেছে, জেড এর উপর নির্ভর করতেছে। তাহলে এফ নির্ভর করতেছে জেড এর উপর, সেজন্য প্রথমে তাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। সেই জেডকে আমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ আমি আসলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। প্লাস সেমলি এই এফ ফাংশনকে প্রথমে এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এগুলো আমাদের না লিখলেও চলতো, তাও আমি লিখে দেখাচ্ছি। এফ ফাংশনটাকে প্রথমে এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেই একে পরে আমি যেহেতু বলছি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করছি, সেই একে পরে ধরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সেমলি এই এফ ফাংশনটাকে আমি এবার বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর সেই বিকে আমি এবার আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর ইকুয়ালের পরে জিরোকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আনসার জিরোই আসবে। তো এই যে বিশাল লাইনটা আসছে, এই বিশাল লাইনটা আমরা লিখবো না, কারণ এখানে অনেক কেউ জিরো হয়ে যাবে, যেগুলো আমি বোঝানোর জন্য লিখছি। খেয়াল করো, এখান থেকে দেখি, এখানে এ এবং বি হচ্ছে ধ্রুবক, আর আমরা জানি যে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আনসার হবে জিরো। তাহলে এই বি ধ্রুবকটাকে আমি এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তো এই কোয়ান্টিটিটা হবে জিরো। আর জিরো যখন ওর সাথে গুণ হবে তার মানে পুরো পার্টটাই জিরো হয়ে যাবে। একইভাবে এক্স এর সাপেক্ষে এ হচ্ছে একটা ধ্রুবক, যেহেতু এক্স এর সাপেক্ষে এ ধ্রুবক, সেহেতু এই ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আনসার আমরা জানি যে আনসার আসবে জিরো। এই জিরো পুরো কোয়ান্টিটিকেই জিরো করে দিবে। এবার এখানে জেড কিন্তু ধ্রুবক না, কারণ এখানে জেড এর ভিতরে কিন্তু এক্স আর ওয়াই আছে। তার মানে কি জেড এক্স এবং ওয়াই এরই ফাংশন, তার মানে কি জেডকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে জিরো আসার কোনো চান্স নাই, ফলে এটা থেকে যাবে।
আবার এখানে দেখো এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা অপেক্ষা করতেছি, কিন্তু এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াইকে ধ্রুবক ধরতে হয়, ওয়াই এর সাপেক্ষে এক্সকে ধ্রুবক ধরতে হয়, কারণ এরা কেউ কারো উপর নির্ভর করে না। এক্স ওয়াই এর উপর নির্ভর করে না, ওয়াই এক্স এর উপর নির্ভর করে না। এজন্য আমাদেরকে বলতে হবে এক্স আর ওয়াই হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমি যদি ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ওয়াইকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই কোয়ান্টিটিটাও জিরো হয়ে যাবে, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই ধ্রুবক। এক্স এর সাপেক্ষে ওয়াই ধ্রুবক, তার মানে এই কোয়ান্টিটিটাও আমাদের এখান থেকে জিরো হয়ে যাবে। আলটিমেটলি আমরা শুধুমাত্র পাবো এত প্লাস এত ইকুয়াল টু জিরো। ওকে, এখন আমি এই জিনিসটার একটা মান বসানোর চেষ্টা করতেছি। আমরা ডেল এফ ডেল এক্স তার জায়গায় পাচ্ছি, প্লাস এখানে ডেল এফ ডেল জেড তার জায়গায় থাক ডেল এফ ডেল জেড, আর এই কোয়ান্টিটিটার বদলে আমি ধরছিলাম পি, সেজন্য আমি পিটাকে সামনে লিখব, ইকুয়াল টু জিরো। তাহলে এই ডেল ডেল জেড এক্স জেড এর বদলে পি লিখে দিলাম। সেমলি এক নম্বর এটাকে আমি দেবো 2 নম্বর সমীকরণ। সেমলি 1 নম্বর সমীকরণকে এবার আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নং সমীকরণকে ঠিক এভাবে লিখবো, 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো 1 নাম্বারকে যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে অনেকটা এরকমই আসবে, তাও আমি ডিটেলসে বুঝাইয়া তারপরে লিখবো। 1 নাম্বারকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলেও 1 নাম্বারকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলেও প্রথমে আমাকে দেখতে হবে যে ওই ফাংশনটা কার উপর নির্ভর করতেছে। তাহলে এই এফ ফাংশনটা প্রথমে এক্স এর উপর নির্ভর করতেছে, তাইলে আমাকে প্রথমে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, পরে সেই এক্সকে ধরে আমি যে চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি সেটার সাহায্যে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন যেহেতু এক্স এবং ওয়াই স্বাধীন, সেহেতু ওয়াই এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যাবে, যার কারণে এটা আর আমার লেখার দরকার নাই। এবার এফ ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এফ ফাংশনটাকে এবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেই ওয়াইকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা আনসার পাবো 1। এক্স এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, যেই চলক সেই চলকের সাপেক্ষে তাকেই যদি ডিফারেন্সিয়েট করতে হয় আনসার আসবে 1। ফলে আমরা এখানে আর এরকম লিখি নেই ডেল ওয়াই এরকম আর লিখি নেই। মানে লেখা উচিত ছিল এফ ফাংশনটাকে প্রথমে এই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, সেই ওয়াইটাকে পরে এই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো এটার কোয়ান্টিটি যেহেতু 1, সেহেতু এটার লেখার দরকার নাই। প্লাস এবার আসবো জেড। এফ চলককে প্রথমে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেই জেডকে পরে আবার যেহেতু আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন চাচ্ছি, তো আমরা লাস্টলি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ইকুয়াল টু হবে যে 0। আমি এ এর সাপেক্ষে আর বি এর সাপেক্ষে এগুলো দেখাই না, কারণ যেহেতু এগুলো ধ্রুবক সেহেতু তারা আলটিমেটলি 0ই দিবে, তো সেগুলো আর তোমাকে বোঝানোর দরকার নেই। তাহলে এখন আমরা এখান থেকে পাচ্ছি ডেল এফ ডেল ওয়াই প্লাস এই ডেল এফ ডেল জেড থাক, ডেল এফ ডেল জেড এটা থাক, আর এই কোয়ান্টিটিটার বদলে আমরা লিখতে পারবো কিউ। এই যে এই কোয়ান্টিটিটার বদলে আমরা লিখতে পারবো কিউ, ইটস ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা বলবো 3 নম্বর সমীকরণ। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ। এখন এরপরে আমার আর কাজ নাই, এরপরে কাজ হচ্ছে বীজগাণিতিক কাজ। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণকে আমরা মানে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণে আমরা বীজগণিত ব্যবহার করেই আনসারটা পেয়ে যাব। সেজন্য আমরা এখানে এরপর আর কিছু করব না, শুধুমাত্র লিখে দেবো, কারণ এরপরের কাজগুলো অঙ্কে গেলে আমরা পারবো, অঙ্কে গেলে করতে পারবো। যে এখানে যে সমীকরণ দিছে এদের উপর এরপরের কাজগুলো দেখানো সম্ভব না, কারণ এক এক সমীকরণ এক এক রকম, এক এক অঙ্কের কন্ডিশন এক এক রকম আসবে, এক এক রকম কাজ করতে হবে। আমি এখানে সেটা কিভাবে দেখাবো, তাই না? তো সেজন্য আমরা এখানে এটা দেখাইতে পারতেছি না। তো সেজন্য আমরা এখানে বলে দিব যে ভাই সমীকরণ আমরা কি বলে দিব, কি করতে হবে সেটা বলে দিব। আমরা বলবো যে সমীকরণ 1 2 3 নং, সমীকরণ 1 2 3 নং হতে ইচ্ছামূলক ধ্রুবক এ বি, ইচ্ছামূলক ধ্রুবক এ বি অপসারণের মাধ্যমে অর্থাৎ আমরা এই 1 নম্বরে একটা এ বি আছে না, 2 নম্বরে কিন্তু এ বি নাই, 3 নম্বরে এ বি নাই, 1 নম্বরে এ বি আছে, তাই নয় কি? এই 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বারের মাধ্যমে আমরা এ বিকে সরাই ফেলবো। এই এ বিকে সরানোর যে প্রসেস সেটা হচ্ছে বীজগাণিতিক প্রসেস। পক্ষান্তর করা, যোগ বিয়োগ করা, মান বসানো, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, এইসব যে পদ্ধতিগুলো আমরা বীজগণিতে শিখছি সেই পদ্ধতিগুলোই এখানে অ্যাপ্লাই হবে বলে আমরা জাস্ট এখানে বলে দিব যে এইসব ক্যালকুলেশনের মাধ্যমে তুমি আনসারটা বের করে আনবা। ওকে, তাহলে এ ও বি অপসারণের মাধ্যমে ফাংশন
এ ও বি অপসারণের মধ্যে ফাংশন অফ এক্স ওয়াই জেড থাকবে, কিন্তু এ বি যেহেতু আমি অপসারণ করব বলছি, সেহেতু এ বি অপসারিত হবে যে এই দুজনের মাধ্যমে। আর এই দুজনের মধ্যে নতুন কি কোয়ান্টিটি আছে, পি আর কিউ। এই দুজনের মধ্যে নতুন কোয়ান্টিটি হচ্ছে পি আর কিউ ইকুয়াল টু 0। এই টাইপের সমীকরণটা হয়ে যাবে। খেয়াল করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর থাকবে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর থাকবে। আর এই পি এবং কিউ হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। এই দেখো, পি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর, কিউ একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। এ এবং বি চলে গিয়ে যদি পি কিউ জায়গাটা দখল করে নেয়, তাহলে এই জিনিসটা আর আগের মতো নাই। এই জিনিসটাতে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর চলে আসার কারণে এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর চলে আসার কারণে এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি অর্ডিনারি ডিফারেনশিয়াল অপারেটর আসতো তাহলে এটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতো। ওকে, এত আকারের আমরা এটা পাইছি বলবো না, আমরা এটা পাওয়া যাবে বলবো, যে আকারের সমীকরণ পাওয়া যাবে। এত আকারের সমীকরণ পাওয়া যাবে, এত আকারের সমীকরণ পাওয়া যাবে যা একটি এক ক্রমের আংশিক অন্তরক, যা একটি এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ, যা একটি এক ক্রমের আংশিক অন্তরক সমীকরণ। এক ক্রমের কেন? কারণ এখানে দেখো পি যেটা সেটাতে একবারই ডিফারেন্সিয়েশন ইউজ হয়েছে, কিউ যেটা সেটাতে একবারই ডিফারেন্সিয়েশন। তো আমরা ক্রম মানে অর্ডার কিভাবে হিসাব করতাম? অর্ডার হিসাব করতাম কয়বার ডিফারেন্সিয়েশন হচ্ছে সেটার মাধ্যমে। থিওরি এখানে শেষ। এবার আমরা এই থিওরির কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্ক করব। আর আমরা এই কথাগুলো যে অঙ্কের ভিতরে গেলে কি হচ্ছে সেটাই আমরা বুঝবো। এখানে কি করতে হবে সেটা বলে না, জাস্ট 1 নং 2 নং 3 নংকে যেমনে পারি ব্যবহার করে, তিনোটাকে ব্যবহার করতে হয় এমনও কথা নেই। কখনো কখনো দুইজনকে ব্যবহার করলেই কিন্তু আমাদের আনসার সলভ হয়ে যেতে পারে, কিন্তু কখনো কখনো তিনজনকে ব্যবহার করতে হতে পারে। সেজন্য আমরা বলছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনজনকেই ব্যবহার করে আমরা লাস্টলি একটা সমীকরণ পাবো, যে সমীকরণটাতে এও থাকবে না বিও থাকবে না, কিন্তু নতুন করে পি এবং কিউ চলে আসবে। পি এবং কিউ চলে আসবে, সেই সমীকরণটাই হচ্ছে আমাদের কি অর্ডিনারি ডিফারেনশিয়াল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা একটা অঙ্ক করতেছি, তাইলে আমরা বুঝতে পারবো এই থিওরির উপর রিলেটেড অঙ্ক করতেছি। অঙ্কে বলছে কি দেখো, এ জেড প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এত হতে এ বি অপসারণের মাধ্যমে, এ ও বি অপসারণের মাধ্যমে, এত হতে এ ও বি অপসারণের মাধ্যমে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করো। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করো। ওকে, তাহলে বুঝতে পারতেছো এটা হচ্ছে সমাধান। এই লাইনটাই হচ্ছে সমাধান। এবার এই সমাধানটা কার, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা খুঁজে বের করবো। ওকে, তাহলে আমরা আনসার শুরু করতেছি। আমরা বলবো প্রদত্ত সাধারণ সমাধান হচ্ছে এ জেড প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এ জেড প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে প্রদত্ত সাধারণ সমাধান। একটাকে 1 নাম্বার দিলাম। তো আমরা থিওরিতে কি করছিলাম? থিওরিতে এই জিনিসটাই দেওয়া ছিল এরকম, এফ অফ এক্স ওয়াই জেড এ বি, আর আমরা সেটাকে কী করছিলাম? ডিফারেন্সিয়েশন করছিলাম। ঠিক একইভাবে এখানেও আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা বলবো 1 নংকে এক্স এর সাপেক্ষে, থিওরিতে যা করছি তাই করব, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। সুন্দর করে লিখতে গেলে আসলে অনেক স্লো হয়ে যাবে লেখা, সেজন্য আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি। 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো 1 নংকে যদি আমি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, আমরা একটু খেয়াল করবো যে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আসলে ব্যাপারটা ঘটতেছে। এখানে আমরা যেটা দেখছি থিওরিতে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে স্বাধীন, কিন্তু জেড হচ্ছে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, এক্স আর ওয়াই স্বাধীন, জেড হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। এখন আমি এক্স এর সাপেক্ষে জেডকে যখন ডিফারেন্সিয়েশন করব, তখন ডিফারেন্সিয়েশনটা এমন হবে, এ হচ্ছে ধ্রুবক, এমন লিখতে হবে না, এমন হবে কিন্তু লিখতে হবে না, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে ধ্রুবক
ওকে। আর জেডকে যখন আমি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন ডিফারেন্সিয়েশনটা এমন হবে যে জেডকে প্রথমে এক্স এর সাপেক্ষে মানে এই জেড এর ভিতরে যে এক্স আছে সেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, পরে সেই এক্সটাকে এখানের যেটা যে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই সেই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস প্লাস একই জেডকে আবার আবার ওই প্রশ্নে থাকা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং সেই ওয়াইকে আবার আমার এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই হচ্ছে আংশিক অন্তরক। কিন্তু এখানে তুমি খেয়াল করো, এখানে যদি আমি খেয়াল করি এই জিনিসটা ফুললি আসলে আনসারটা কি আসে, এই জিনিসটার আনসার আসে এরকম, এক্স এর সাপেক্ষে ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এক্স এবং ওয়াই নিজেরা নিজেদের উপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই হচ্ছে ধ্রুবক, যার কারণে এটা জিরো হয়ে যাবে এবং এই কোয়ান্টিটিটা আমরা আর পাবো না। এদিকে আবার এক্স এর সাপেক্ষে যদি এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমার আনসার পাবো জাস্ট 1, যার কারণে জেডকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে খালি এটাই পাবো। আসলে কিন্তু এই এত বড় পাচ্ছিলাম, 4 জনকে পাচ্ছিলাম, কিন্তু সিস্টেমের কারণে আমরা জেডকে যখন আংশিক অন্তরীকরণ করব, জেড শুধুমাত্র এক্স এবং ওয়াই এর ফাংশন হওয়ার কারণে ওই এক্স ওয়াই যদি আর কারোর উপর ডিপেন্ডেন্ট হইতো তাহলে কিন্তু আমাকে ওই অত বড় থেকে আনসারটা আনতে হইতো, কিন্তু যেহেতু এই এক্স ওয়াই আর কারোর উপর ডিপেন্ডেন্ট না, তো শুধুমাত্র জেডকে ডিফারেন্সিয়েশন করলে আংশিক অন্তরীকরণ করলে আমরা শুধু ডেল জেড ডেল এক্স লিখলেই চলবে, কারণ বাকি কোয়ান্টিটিগুলো কি হয়ে গেছে, একজন 0 হয়ে গেছে আর এখানে যে কোয়ান্টিটি আসার কথা ছিল সেটা 1 হয়ে গেছে। বি হচ্ছে ধ্রুবক, ওকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে তাহলে হবে 0, এক্স এর সাপেক্ষে এ স্কোয়ার ধ্রুবক সে পড়ে থাকবে, কিন্তু এক্সকে ডিফারেন্স করলে আনসার পাবো 1। খেয়াল করবো যার সাথে কোনো চলক গুণ নাই তাকে ডিফারেন্সিয়েশন করলে 0, আর যে ধ্রুবকের সাথে চলক গুণ আছে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, ধ্রুবকটা বাইরে পড়ে থাকবে, চলককে ডিফারেন্সিয়েশন হবে, প্লাস এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আনসার পাবো 0, কারণ এক্স এবং ওয়াই স্বাধীন, এক্স এর উপর ওয়াই নির্ভর করে না। তো এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে এটা চলে যাবে 0, এটা না লিখলেও চলবে, এ দিয়ে যদি দিকে ভাগ করে ফেলে তাহলে আমরা পাবো ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে আসলে এ স্কোয়ার, সরি নট এ স্কোয়ার, শুধু এ, কারণ এ দিয়ে ভাগ করে ফেলছি, এদিকের এটা নিচে চলে গেলে এ কাটা যাবে। আর এই জিনিসটাকে আমরা লিখতে পারবো, এই জিনিসটার বদলে আমরা লিখবো পি, পি ইকুয়াল টু এ। নিশ্চয়ই মনে আছে এক্স এর সাপেক্ষে জেডকে ডিফারেন্সিয়েশনকে আমরা পি বলে দাবি করতাম, তাহলে এখানে একটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেছে। এবার 1 নং সমীকরণকে যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এই কথাগুলো লিখবো, লেখার পরে এবার এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তো এই জেড এটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আসলে আনসারটা এরকম হওয়ার কথা, জেড এর ভিতরে প্রথমে কি আছে এক্স, তাহলে এই জেডকে প্রথমে তার ভিতরে থাকা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, পরবর্তীতে সেই এক্সকে আমি যে চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে চাচ্ছি তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, প্লাস এই জেডকে তার ভিতরে থাকা নেক্সট চলক ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তারপর সেই ওয়াইকে আমি যে চলকের সাপেক্ষে চাচ্ছি সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটাই আসার কথা ছিল। কিন্তু ওয়াই এর সাপেক্ষে যেহেতু এক্স ধ্রুবক সেহেতু এই ডিফারেন্সের আনসার আসবে 0, ফলে এই পুরো কোয়ান্টিটিটা হয়ে যাবে 0, আর এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্স করে আনসার আসবে 1, সেজন্য এটা 1 হয়ে গিয়ে খালি এই জিনিসটা থেকে যাবে, যার কারণে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করার সময় এভাবে করব যে এ তার জায়গায় থেকে যাবে, জেডকে যদি আংশিক ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে করে তাহলে এটাই থাকবে আর কিছু থাকবে না, প্লাস বি হয়ে যাবে 0 ইকুয়াল টু এটা হয়ে যাবে 0 আর এটাকে ডিফারেন্স করলে হবে 1। এটা কেন 0 হয়ে যাবে, কারণ এখানে এক্স হচ্ছে ওয়াই এর সাপেক্ষে এক্স হচ্ছে ধ্রুবক, তো ওয়াই এর সাপেক্ষে ওকে ডিফারেন্সিয়েশন করলে আমরা আনসার পাবো 0। ফার্স্ট ক্লাস এই জন্য আমি অনেক কিছু বুঝাচ্ছি, তাহলে অনার্সে এসে এত কিছু বোঝানোর দরকার নেই। এই ডেল জেড এটাকে আমরা পি লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে 1, ডেল জেড ডেল ওয়াই এটাকে আমরা পি লিখতে পারবো এত ইকুয়াল টু হচ্ছে 1, এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো এই 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে অ্যাপ্লাই করলে আমরা এমন একটা সমীকরণ পাচ্ছি যে সমীকরণে এ এবং বি থাকবে না। এই দেখো আমি 2 নং আর 3 নংকে ব্যবহার করে সমীকরণটা বানাই ফেলতেছি, তাহলে আমরা এখানে লিখবো একটু, আমরা বলবো যে 2 নং ও 3 নং 2 ও 3 নং হতে পাই, 2 ও 3 নং হতে কি পাচ্ছি, 3 নম্বরে কি পাচ্ছি এ পি ইকুয়াল টু 1, আর 2 নম্বরে কি পাচ্ছি এ ইকুয়াল টু পি, তাহলে এই 3 নম্বরে আমি এ না লিখে সরি এটা কিউ, এটা কিউ, অত্যন্ত দুঃখিত, এটা কিউ হবে, কারণ এটাকে আমরা পি বলি কিন্তু এটাকে আমরা কি বলি কিউ। তাহলে দেখো 3 নম্বর সমীকরণে একটা এ আছে না, সেই এ এর বদলে আমি 2 নম্বর সমীকরণ থেকে পি কে বসাই দিব, তাহলে আমরা সমীকরণটা কীরকম পাবো, পি কিউ ইকুয়াল টু 1, কিউ তো আগে থেকে আছে, 1 তো আগে থেকে আছে, জাস্ট এটা কি হয়ে গেল পি হয়ে গেল। এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এই ইকুয়েশনে আমরা ডিফারেন্সিয়াল অপারেটর দেখতে পাচ্ছি, পি বেসিক্যালি কে,
একটা ডিফারেনশিয়াল অপারেটর, কিউ বেসিক্যালি কে আরেকটা ডিফারেনশিয়াল অপারেটর। তার মানে এখানে আমরা ডিফারেনশিয়াল অপারেটর দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জন্য কি আংশিক অন্তরক সমীকরণ। তো আমরা বলবো এটি নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ, এটাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। তো দেখো আমরা যে থিওরিটা পড়ছি সেই থিওরিতে যা যা করতে বলছিল, 1 নাম্বার সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা অন্তরীকরণ করছি 2 3 পাইছি, এবং লাস্টে বলছিল 1 2 3 তিনজনকে ব্যবহার করে 1 2 3 তিনজনকে ইউজ করে আমরা একটা কি পাবো, একটা সমীকরণ পাবো। সেই সমীকরণটাতে এ এবং বি যেন না থাকে, সেই সমীকরণটাতে এ এবং বি যেন না থাকে। তো ভাগ্যক্রমে আমরা 2 আর 3কে ব্যবহার করেই সেরকম একটা সমীকরণ পেয়ে গেছি, তো আমরা সেটা লিখে ফেলছি। আর যদি তিনজনকে ব্যবহার করার প্রয়োজন পড়তো তাহলে তিনজনকে ব্যবহার করতাম। তাহলে আমি আরেকটা অঙ্ক করাই দিই যেটাতে তিনজনকে ব্যবহার করতে হবে। ওকে, তো প্রশ্নটা মুছে টুছে করে দিতে পারবো। আমি এখানে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এখানে মুছে আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে জেড ইকুয়াল টু, দেখার চেষ্টা করবো, জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এত হতে এ বি অপারেশনের মধ্যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করো। ওকে, তাহলে আমি এই জায়গাটা একটু মুছি, আংশিক অন্তরীকরণের এই জায়গাগুলো মুছি, এটা মুছি, এগুলো মুছি। ওকে, তাহলে প্রথম আমরা বলবো কি, প্রদত্ত সাধারণ সমাধান বেশি বোঝানোর দরকার নাই। জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ যদি জেডকে করে তাহলে আমরা শেষ পর্যন্ত ডেল জেড ডেল এক্সই পাবো। এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্ট করলে আমরা পাবো এ, এটাকে ডিফারেন্ট করে 0 0 0 সব 0, এটাকে আমরা বলে দিতে পারবো পি। তাহলে পি ইকুয়াল টু পাচ্ছি এ। আর এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্স করলে আমরা জেডকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্স করি তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো ডেল ডেল ওয়াই জেড ইকুয়াল টু, এটাকে ডিফারেন্স করলে 0, এটাকে ডিফারেন্স করলে পাবো বি, এটাও 0 এটাও 0, তাহলে এটাকে আমরা বলতে পারবো কিউ, কিউ ইকুয়াল টু বি। তাহলে এখন দেখো একটু আগে যে সুবিধাটা পাইছিলাম এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ। একটু আগে যে সুবিধাটা পাইছিলাম 2 নাম্বার আর 3 নাম্বার অ্যাপ্লাই করেই আমরা একটা সমীকরণ পেয়ে গেছি যেটাতে এও নাই বিও নাই। কিন্তু এখন দেখো তো 2 নাম্বার আর 3 নাম্বারকে কোনোভাবে কিছু একটা করে এ বিকে তাড়ানো যাবে? 2 নাম্বার আর 3 নাম্বারের উপর অ্যাপ্লাই করে কোনোভাবেই এ বিকে তাড়ানো পসিবল নয়। খুব ভালো করে খেয়াল করো, এখানে যদি কিছু একটা থাকতো যার মান আমি এখানে বসাবো, এদের দুজনের মধ্যে কম্বিনেশনই হচ্ছে না, কোনো মান বসানো হচ্ছে, সেজন্য আমরা বলবো 1 2 3 থেকে পাই, 1 2 3 হতে পাই। তাহলে 1 2 3 হতে পাই মানে কি, ওই 1 নম্বর সমীকরণ, এটা এই 1 নম্বর সমীকরণে আমরা এ এবং বি এর জায়গায় এই পি এবং কিউ বসাই দিব। তাহলে আমরা 1 নম্বরে প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি জেড, জেডের জায়গায় জেড থাক ইকুয়াল টু এ পাচ্ছি, এই এ না লিখে আমি লিখে দেবো পি, পি এক্স, তারপর প্লাস বি না লিখে আমি লিখে দেবো কিউ, এই যে বি না লিখে আমি লিখে দেবো কিউ, কিউ ওয়াই, তারপরে প্লাস এই এ না লিখে আমি লিখে দেবো পি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। এবং এই অঙ্কটা আমি এই জন্যই দেখাইছি যাতে আমাদের কি হয়, তিনোটা সমীকরণকে ব্যবহার করতে হয়েছে এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। 2 নাম্বার আর 3 নাম্বারকে ব্যবহার করে কোনোভাবেই তুমি এ বি তাড়াইতে পারবে না। যেমন ধরো আমি বললাম যে 2 নাম্বার আর 3 নাম্বারকে গুণ করবো, 2 3 যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, পি কিউ ইকুয়াল টু এ বি। তাহলে এ বি যাচ্ছে না, এ বি কোনোভাবেই যাচ্ছে না এই দুইজনকে ব্যবহার করে। যদি আমি বলি ভাগ করবো তাহলে পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু হচ্ছে এ ডিভাইড বাই বি, তাহলে এখনও এ বি যাচ্ছে না। যার কারণে অথচ দেখো যখন আমরা 1 নম্বর সমীকরণকে ব্যবহার করলাম, এই দুজনকে সহ 1 নম্বরকে ব্যবহার করলাম, তখন আমরা একটা সমীকরণ পেলাম যে সমীকরণটাতে এ এবং বি গায়েব হয়ে গেছে। এটাই আমাদের চাওয়ার বিষয় ছিল। ওকে, তাহলে আমাদের ফাংশন থাকবে এরকম, মানে সমাধানটা দেওয়া থাকবে এরকম, এফ এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল টু 0, আর আনসারটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন হয়ে যাবে তখন সে দেখতে হয়ে যাবে এরকম এরকম। এবং এখানে বলে রাখি, এখানে এক্স ওয়াই জেড এরা আমার সমীকরণে থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু পি কিউ দোনোজন অথবা পি আর কিউর মধ্যে একজন থাকতেই হবে। আনসার যেটা আসবে, এই যেটা শেষে আসবে সেটাতে পি কিউ দোনোজন নাহলে দুজনের মধ্যে একজন থাকতেই হবে। এক্স ওয়াই জেড এরা 3 জন থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমরা 1 নম্বর অঙ্ক যেটা করছি সেটাতে এক্স ওয়াই জেড ছিল না, শুধু পি কিউ ছিল। এক্স ওয়াই জেড এর কারণে আংশিক অন্তরক সমীকরণ বলতেছি না, আমরা আংশিক অন্তরক সমীকরণ এই জন্যই বলতেছি কারণ এখানে আংশিক অন্তরক অপারেটর আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর আছে, আর সেই পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটরে পি এবং কিউ থাকতেই হবে। এক্স ওয়াই জেড থাক না থাক আমাদের কিছু যায় আসে না। তো আমরা
আগামী ক্লাস, আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে আংশিক অন্তরীকরণে মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারের এই সূত্রের সাহায্যে, আজকে যে থিওরিটা পড়ছি না, এই থিওরির সাহায্যে নির্ভরশীল আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য তোমাদেরকে একটা তথ্য জানায় রাখি, এই অধ্যায়ে তোমাকেই অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে একই নিয়মে একদম 30-40টা অঙ্ক আছে। এখন সেই 30-40টা অঙ্ক আমি যদি করাই দিই তাহলে আমার 200-300 ক্লাস দিতে হবে, যা একটা বোরিং প্রসেস। একই অঙ্ক বারবার করানো এটা একটা বোরিং প্রসেস। সেজন্য আমি তোমাদেরকে বলবো যে এই টাইপের যে অঙ্কগুলো তুমি পারবা সেগুলো করে ফেলবা। ক্লাসটা পাওয়ার সাথে সাথে এই টাইপের অঙ্কগুলো তোমার করে ফেলতে হবে, এবং পরবর্তীতে আমরা কি করব, কঠিন অঙ্কগুলো নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করব।